জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। বর্তমানে দেশে মোট ভোটার 12,61,70,000, যেখানে নতুন ভোটার 24,38,000-এর বেশি। সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক ভোটার তালিকার খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। দাবি বা আপত্তির জন্য 21 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন ভোটাররা। 2রা মার্চ আমরা যে ভোটার তালিকা চূড়ান্ত করেছি, সেখানে আমাদের ভোটারের সংখ্যা হচ্ছে 12,37,32,274 এবং যারা আমাদের সহোদ্যোগী হয়ে এসে আমাদের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন তাদের সংখ্যা হচ্ছে এই 2রা মার্চ পর্যন্ত তাদের সংখ্যা হচ্ছেন 45,71,216। যারা পরলোকে গেছেন কর্তনকৃত ভোটারের সংখ্যা হচ্ছে 21,32,590। তাহলে এটা আমাদের যে প্রাপ্ত ভোটার, যেটা 45,71,216 থেকে যদি আমরা 21,32,590 বাদ দেই, তাহলে আমাদের নতুন করে ভোটার অন্তর্ভুক্তি হচ্ছে 24,38,626। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পুলিশ বাহিনীর জন্য অন্তত 40,000 বডি ক্যাম কেনার পরিকল্পনা করছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ এই তথ্য নিশ্চিত করেন। প্রেস উইং জানায় 40,000 বডি ক্যাম কেনার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। এসব যন্ত্র হাজারো ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের নিরাপত্তা জোরদার করবে। এজন্য জার্মানি, চীন এবং থাইল্যান্ডের 3টি প্রতিষ্ঠানের সঙ্গে ক্যামেরা সরবরাহের বিষয়ে যোগাযোগ হয়েছে। নির্বাচনের সময় পুলিশ সদস্যরা এই ডিভাইস তাদের সঙ্গে রাখবেন। আসন্ন ভোটের জন্য একটি নির্বাচনী অ্যাপ চালুর পরিকল্পনাও রয়েছে। দেশের 10 কোটিরও বেশি ভোটারের জন্য এটি ব্যবহার বান্ধব কিনা তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। 5 আগস্টের পর লুট হওয়া প্রায় 700 অস্ত্র এখনও উদ্ধার হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সরকারি কোর কমিটির বৈঠক শেষে এই কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন সব করা হবে। প্রিজাইডিং অফিসারের সঙ্গে থাকা আনসার সদস্যদের হাতে অস্ত্র সরবরাহের পরিকল্পনা হচ্ছে বলেও জানান তিনি। আমরা কিন্তু আইনের আওতায় ম্যাক্সিমামই কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এইগুলিরে যেন শাস্তি ভালোভাবে পায়, এই জন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা করব। এবার আমরা আরেকটা জিনিসও করতেছি, অন্যান্য সময় আমাদের থাকে না কি জানি বলে ওই প্রিজাইডিং অফিসারের সাথেও কিন্তু আমরা একজন হাতিয়ার সহ আনসার দিয়ে অনেক সময় দেখেন যে প্রিজাইডিং অফিসারে অনেক সময় করে অ্যাটাক করতে যায়। এই জন্য ওনারও আমরা কিন্তু একটা হাতিয়ার সহ ওনার একটা আমরা গার্ড ব্যবস্থা করতেছি। হোমনা মেঘনা উপজেলার সমন্বয়ে কুমিল্লা 2 সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছে 2 উপজেলার নাগরিক সমাজ। বেলা 11টার দিকে প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা অবিলম্বে মোহনা তিতাস নিয়ে করা নির্বাচনী আসনের খসড়া বাতিলের দাবি জানান। ইতোমধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে 300 সংসদীয় আসনের মধ্যে 39টি সীমানায় পরিবর্তন এনে খসড়া প্রকাশ করেছে ইসি। এতে সারা দেশের 39 থেকে 42টি আসনের সীমানায় ছোটখাটো পরিবর্তনের প্রস্তাবের কথা রাখা হয়েছে। এর মধ্যে কুমিল্লা 1 সংসদীয় আসনটি বর্তমানে দাউদকান্দি ও তিতাস উপজেলার অন্তর্ভুক্ত থাকলেও ইসির খসড়ায় দাউদকান্দি ও মেঘনা নিয়ে প্রস্তাব করা হয়েছে। এই আসন থেকে তিতাসকে সরিয়ে সেখানে যুক্ত করা হয়েছে মেঘনাকে। আর কুমিল্লা 2 আসন বর্তমানে হোমনা ও মেঘনা উপজেলা নিয়ে থাকলেও খসড়া অনুযায়ী সেখানে হোমনার সঙ্গে তিতাস উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। খসড়া প্রকাশের পর থেকেই এ নিয়ে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা শুরু হয়েছে। আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধ এবং ডাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুপুরে 3:15টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে শুরু হয় এই বৈঠক। বৈঠকের আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান জানান, গেল শুক্রবার রাতে শিক্ষার্থীদের উত্তেজনার প্রেক্ষিতে ধারাবাহিক আলোচনায় বসছেন তারা। সম অধিকারের ভিত্তিতে সবাই যেন হলে শান্তিপূর্ণভাবে ডাকসু কেন্দ্রিক কর্মসূচি চালিয়ে যেতে পারে, এই বৈঠকে সেদিকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি। শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য সক্রিয় সব ছাত্র সংগঠনকে নিয়ে
সমাধানের উদ্দেশ্যে কাজ করবেন বলেও জানান উপাচার্য। এই ডায়ালগটা অব্যাহত রাখতে এবং তার সম্পর্কে আমরা কি করতে পারি, বিশেষ করে হল পর্যায়ে ছাত্র রাজনীতির স্বরূপ কিরকম হওয়া উচিত, বিশেষ করে আমাকে তো নিশ্চিত করতে হবে যে তারা যেন সম অধিকারের ভিত্তিতে ডাকসুকে সামনে রেখে হল পর্যায়ে তাদের ডাকসু কেন্দ্রিক যে কর্মকাণ্ড সেটি যেন তারা চালু রাখতে পারেন এবং শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারেন। আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধ ও ডাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। বৈঠকে কি খবর আপনি পেয়েছেন এখন পর্যন্ত, সেখানে কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে, কি তথ্য আছে একটু জানাবেন। ফরহাদ, যে মিটিংটি বা আলোচনাটি শুরু হয়েছিল সোয়া 3টায়, সেটি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। 2 ঘন্টা পরে এখানে মূলত পবিত্র আসরের নামাজের একটি বিরতি চলছে। এর মধ্যে যারা অভ্যন্তরে ছিলেন বা যারা আলোচনার অংশ ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে বেশ কিছু বিষয়ে নিশ্চিত করেছেন, বলেছেন যে এখন পর্যন্ত যে ছাত্র সংগঠনগুলো ছিল তাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং ছাত্র মৈত্রী, তাদের কথা শুনেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, এবং ক্রমান্বয়ে বাকি যে সংগঠনগুলো আছে তাদের সবার কথা শুনবেন। মূলত যেহেতু ডাকসু নির্বাচন খুব কাছে আছে এবং এই ডাকসু নির্বাচনকে ঘিরে হল কেন্দ্রিক প্রচারণার ক্ষেত্রে যেন কোনো রাজনৈতিক প্রভাব না থাকে সেই বিষয়টি নিশ্চিত করার জন্যই এবং একটি সহাবস্থানের জন্যই আসলে তারা এখানে ধারাবাহিকভাবে আলোচনাকে অব্যাহত রেখেছেন বলে উপাচার্য আমাদেরকে জানিয়েছেন। তবে ছাত্র সংগঠনগুলো বলছে যে রাজনীতিকে ঘিরে তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো তারা আসলে ধাপে ধাপে এখানে জানাবেন এবং সেই বিষয়গুলো জানানোর মাধ্যমেই মূলত ডাকসুকে কেন্দ্র করে পাশাপাশি হচ্ছে হলে বা আবাসিক হলে শিক্ষার্থীরা আসলে রাজনীতি করতে পারবেন কিনা বা তাদের আসলে রাজনীতির চর্চাটা কেমন হবে সেই বিষয়ে একটি সমাধান হবে বলে উপাচার্য আসলে আশাবাদ ব্যক্ত করেছেন। এই তথ্যগুলো আসলে আমরা নিয়ে রেখেছি। এবং আরেকটি বিষয় জানাতে চাই, এই আলোচনাটি কিন্তু আজকেই না, এটি মূলত একটি ধারাবাহিক আলোচনার ফলাফল বললেও বলা যায়, কেননা গতকালকে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। আজকে যারা শিক্ষার্থী সংগঠন রয়েছে, যেগুলো ছাত্র সংগঠন রাজনৈতিকভাবে, তাদের সাথে আজকে আলোচনা চলছে এবং ক্রমান্বয়ে কিন্তু আগামীতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য স্টেক হোল্ডার যারা রয়েছেন, বিশেষ করে আমি যদি বলতে চাই যারা আইন কর্মকর্তা রয়েছেন, যারা কোনো ধরনের আইনগত জটিলতা আসলে পুরো বিষয়টিতে আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করতে না পারে সেই বিষয়টিতে তৎপর থাকার জন্য আসলে ক্রমান্বয়ে সকল স্টেক হোল্ডারদের সাথে বসবেন। আসলে কাদের সাথে ধারাবাহিকভাবে বসবেন সেই বিষয়টি এখনো নিশ্চিত করেননি, কারণ যেহেতু আসলে এই বিষয়টি আসলে আইনটাকে আসলে সার্বজনীন করার একটা কথা বলেছিলেন আমাদেরকে উপাচার্য, সেক্ষেত্রে সার্বজনীন করার ক্ষেত্রে আসলে কখন কার সাথে কথা বলতে হবে, এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা রয়েছেন তারাও আসলে পাঠদানের সাথে জড়িত আছেন, তাদেরও একটা মতামতের বিষয় রয়েছে। আসলে সার্বিকভাবে সবার সাথে কথা বলে ধাপে ধাপে ক্রমান্বয়ে আসলে পুরো বিষয়টাকে আসলে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে নিয়ে আসার কথা বলছেন। আর আলোচনা শুরুর পরে আমরা দেখেছি যে 3টি বাম ঘরানার সংগঠন, বিশেষ করে ছাত্র ইউনিয়ন এবং ছাত্রফ্রন্ট একাংশ, যারা আসলে বিশেষ কারণ দেখিয়ে সভা বর্জন করেছে সেই বিষয়টা আমরা দেখেছি। তবে আলোচনা পুরোপুরি শেষ হলে উপাচার্যের ব্রিফের মাধ্যমে আমরা সর্বশেষ জানতে পারবো। ফরহাদ, এই ছিল সর্বশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, ডাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মাঝে কেমন উচ্ছ্বাস দেখছেন, একটু বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলছেন, আগামী 11 সেপ্টেম্বর কিন্তু ডাকসুর বহুল কাঙ্ক্ষিত যে ডাকসুর সেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে কিন্তু বেশ উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তারা এই নির্বাচনের এর আগেও কিন্তু তফসিল ঘোষণা করা হয়েছিল, কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এবারও কিছু কিছু শিক্ষার্থী সেই শঙ্কার কথা বলছেন যে তফসিল দ্বিতীয়বারের মতো তফসিল ঘোষণা করা হয়েছে, আদৌ কাঙ্ক্ষিত সেই নির্বাচনটি পেতে যাচ্ছে কিনা। সর্বশেষ 1992 সালে কিন্তু নবম ডাকসু অনুষ্ঠিত হয়েছিল, তারপর কিন্তু আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডাকসু সেটি আলোর মুখ দেখেনি। এখন এই 11 তারিখে যে নির্বাচন, সেই তারিখ ঘোষণা হওয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। আমরা যদি এই নির্বাচন নিয়ে একটু কথা বলতে চাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং নির্বাচন কমিশনের যে সদস্য সচিব, তিনি তার সাথে একটু যুক্ত হবে যে নির্বাচন আদৌ সে যেই তফসিল হয়েছে এই তফসিল যে নির্বাচন হবে কিনা। স্যার, একটু জানতে চাই যে আমরা কিন্তু এর আগেও দেখেছি যে তফসিল ঘোষণা হয়েছে কিন্তু নির্বাচন কিন্তু আলোর মুখ দেখিনি। এবারও কি তেমনটি হতে যাচ্ছে নাকি এবার ডাকসু সব শঙ্কা কাটিয়ে শিক্ষার্থীরা সেই ডাকসুর ফল পেতে যাচ্ছে বা ডাকসু নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে?
আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসুর প্রেসিডেন্ট এবং মাননীয় উপাচার্য স্যার 11ই সেপ্টেম্বর তারিখে নির্বাচনটি অনুষ্ঠিত হবে বলে ডিক্লারেশন দিয়েছেন। আমরা আশা করছি মাননীয় উপাচার্য স্যারের যে ডিক্লারেশন সে অনুযায়ী আজকে আমরা নির্বাচন কমিশন এবং একই সাথে হল ইউনিয়নের যে প্রেসিডেন্ট এবং রিটার্নিং অফিসার আছেন সকলে মিলে যৌথভাবে 21টি হলে এবং বিশ্ববিদ্যালয়ে হল ইউনিয়ন নির্বাচন এবং জাকসু নির্বাচনের জন্য আমরা সম্মিলিতভাবে তফসিল ঘোষণা করেছি। আমরা আশা করছি সেই তফসিল অনুযায়ী যথাযথ সময়ে নির্বাচনটি অনুষ্ঠিত হবে। আমরা সকল অংশীজনের সহযোগিতা প্রত্যাশা করছি এবং আপনাদের সহযোগিতা চাচ্ছি। একই সাথে আমরা আশা করি সকলে তার দায়িত্বশীল জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করবেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবি 33 বছর পরে একটি উৎসব মুখর এবং পার্টিসিপেটরি ভাবে তাদের গণতান্ত্রিক যে অধিকার ভোটাধিকার তারা তাদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সেই ভোটাধিকারটি প্রয়োগ করবেন এবং একটি উৎসব মুখর পরিবেশে সকল অংশীজন আমাদেরকে নির্বাচনটি সম্পন্ন করতে সহযোগিতা করবেন বলে আমরা প্রত্যাশা করছি। স্যার, নির্বাচনটিকে অর্থবহ করতে হলে এখানকার যারা অছাত্র রয়েছে, যারা তাদেরকে একটা অন্তরা হিসেবে মনে করা হচ্ছে, তাদের বিষয়ে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি সিদ্ধান্ত দিবে? ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী 16ই অগাস্টের মধ্যে সকল শিক্ষার্থীকে মেয়াদ উত্তীর্ণ যে শিক্ষার্থীগণ আছেন তাদেরকে হল থেকে চলে যাওয়ার জন্য আজকে একটি প্রজ্ঞাপন জারির পথে আছে। প্রজ্ঞাপনটি জারি হবে আশা করছি এবং আমরা আশা করি আমাদের যারা প্রাক্তন শিক্ষার্থী হলে আছেন তারাও তাদের দায়িত্বশীল জায়গা থেকে এই বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ আছে সেই পরিবেশের কথা বিবেচনা করে তারা হল ত্যাগ করবেন। আমরা সেই প্রত্যাশাটুকু রাখছি এবং তাদের সহযোগিতা প্রত্যাশা করছি। অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক, যুক্ত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং জাকসু নির্বাচনের যে সদস্য সচিব, তিনি কিন্তু বলছিলেন যে এবার আসলে বিগত সময়গুলোতে তফসিল ঘোষণা করে নির্বাচন হয়নি কিংবা ছাত্ররা যেই ছাত্রদের কারণে যে ধরনের শঙ্কা তৈরি হয়েছিল সেই ধরনের শঙ্কা কিংবা নির্বাচন না হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার 33 বছর পরে একটি উৎসব মুখর নির্বাচন হতে যাচ্ছে এমন কথাই কিন্তু মাননীয় প্রক্টর বলছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন 33 বছরের যেই 33 বছরের নীরবতা কাটিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পেতে যাচ্ছে কাঙ্ক্ষিত সেই জাকসু নির্বাচন। এই ছিল জাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের সবশেষ তথ্য জানালেন সহকর্মী হুমায়ুন কবির। 3 দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। তাদের এ বৈঠকের আলোচনার অন্যতম এজেন্ডায় রয়েছে জনশক্তি রপ্তানি ও বিনিয়োগ বাড়ানো, এছাড়া বাণিজ্য, জ্বালানি, হালাল, অর্থনীতি ও রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিয়েও আলোচনা হবে। প্রধান উপদেষ্টার এ সফরে 2 দেশের মধ্যে 5টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এদিকে 10 বছর পর নিজ দেশের সরকার প্রধানের সফর ঘিরে আশার আলো দেখছেন দেশটিতে থাকা প্রবাসীরা। প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি বিষয়ক সহযোগিতা, ব্যবসায়িক কাউন্সিল গঠন BCCI এবং NCCIM এর মধ্যে, তাছাড়া BMCCI ও মালয়েশীয় প্রতিষ্ঠান MIMOS এর মধ্যে সহযোগিতা স্মারক, সর্বমোট 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও 2 দেশের মধ্যে হালাল ইকোসিস্টেম, উচ্চশিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ক মোট 3টি নোট বিনিময় অর্থাৎ এক্সচেঞ্জ অফ নোটস হওয়ার সম্ভাবনা রয়েছে। মালয়েশিয়ার সাথে যে আমাদের সুসম্পর্ক আছে সেটা একটা নতুন উচ্চতায় অধিষ্ঠ হবে। এইটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সামনে আমরা মনে করছি যে, এবং ওইখানে আমাদের আনঅফিসিয়াল হিসাবে প্রায় 15 লক্ষ বাংলাদেশি থাকেন, তাদের পাসপোর্টের কিছু সমস্যা হয়, সেগুলো এই সফরে এই বিষয়ে মানে ইট উইল বি লুক ইনটু। এবং আমরা এখন যেটা এমফাসিস দিচ্ছি যাতে আমাদের বাংলাদেশ থেকে আরও স্কিল লেবার নেন এবং যারা বাংলাদেশের হয়ে ওইখানে বাংলাদেশ থেকে মালয়েশিয়ান ইউনিভার্সিটিগুলোতে পড়ালেখা করেন তারাও যেন ওইখানে ওয়ার্ক অপরচুনিটি পান, সেই বিষয়গুলো আমরা চেষ্টা করছি। দীর্ঘ 16 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রিয় ভাই বোনেরা, আজকে এই যে সম্মেলন, আমাদের দলের যে সম্মেলন হচ্ছে, এই সম্মেলনটি কেন? এই সম্মেলন একটি কন্টিনিউয়াস প্রক্রিয়া।
একটি সাংগঠনিক প্রক্রিয়া। এই সাংগঠনিক প্রক্রিয়া পালনের মাধ্যমে এই সাংগঠনিক প্রক্রিয়াটিকে অব্যাহতভাবে চালানোর মাধ্যমে আমরা দলকে, একটি রাজনৈতিক দলকে আমরা সুসংগঠিত করি, দলকে আমরা ধীরে ধীরে গড়ে তুলি, দলের ভিত্তিকে আমরা ধীরে ধীরে জনগণের মধ্যে নিয়ে যাই, দলের উদ্দেশ্য, দলের লক্ষ্য, দলের আদর্শকে আমরা সংগঠনের মাধ্যমে জনগণের মধ্যে নিয়ে যাই। প্রিয় ভাই বোনেরা, একটি পরিবারের ভেতরে যেরকম বিভিন্ন পারিবারিক নিয়ম কানুন রীতিনীতি থাকে, ঠিক একইভাবে একটি রাজনৈতিক দল একটি বিশাল পরিবার, এবং সেই জন্যই এই বিশাল পরিবারটিকে পরিচালনার জন্য এই যে আজকে যে সম্মেলন, এই জাতীয় সাংগঠনিক অনেকগুলো কর্মসূচি থাকে। এই ধরনের কর্মসূচির মাধ্যমে আমরা দলকে পরিচালনা করি এবং একইভাবে দলের আদর্শ, নীতি, উদ্দেশ্য, লক্ষ্য আমরা জনগণের মাঝে পৌঁছে দিই। কারণ একটি রাজনৈতিক দলের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দেশ এবং দেশের জনগণ। দেশকে কিভাবে উন্নত করা যায়, দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা কিভাবে রক্ষা করা যায়, একই সাথে দেশের ভিতরে যে জনগণ আছে সেই জনগণের জন্য, জনগণের উন্নত জীবনযাত্রার জন্য লক্ষ্য রেখে রাজনৈতিক দলের কর্ম পরিকল্পনা থাকে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি যে এই যে স্বৈরাচার জনগণের আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এই স্বৈরাচার যখন এক যুগেরও বেশি সময় আগে এই দেশের ক্ষমতা দখল করেছিল, দখল করার পরে আমরা দেখেছি কিভাবে একে একে তারা গুম, খুন, হত্যা রাজনীতি শুরু করেছিল। আমরা দেখেছি কিভাবে তারা যে কোনো বিরোধী মতের মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলার কিভাবে দিয়েছিল তারা মিথ্যা মামলা। আমি নিশ্চিত এই সম্মেলনে আজকে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে অধিকাংশ মানুষ স্বৈরাচারের সময় মিথ্যে মামলায় জর্জরিত হয়েছেন। শুধু বিএনপি নয়, বিএনপির বাইরে এই যে বহু মানুষ হাত তুলেছেন যারা মিথ্যে মামলায় জর্জরিত হয়েছিলেন, বহু নেতাকর্মী হাত তুলেছেন। শুধু বিএনপি নয় প্রিয় ভাই বোনেরা, বিএনপির বাইরেও বহু রাজনৈতিক দল যারা আমাদের সাথে রাজপথে ছিল, আপনাদের সহকর্মী ছিল, আপনাদের পাশে ছিল, ছোট বড় যেমনই দল হোক না কেন, যেই রাজনৈতিক দলগুলো এই দেশের মানুষের অধিকার আদায়ের সোচ্চার ছিল, অধিকার আদায়ের লক্ষ্যে সোচ্চার ছিল, প্রত্যেকটি রাজনৈতিক দল যারা স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল প্রত্যেকের বিরুদ্ধে তারা মিথ্যে মামলা দিয়েছে। প্রত্যেকটি দলের নেতাকর্মীদেরকে তারা গুম করেছে, খুন করেছে। শুধু গুম খুন করেনি, আমরা যারা রাজনীতি করেছি, আমরা আমাদের দায়িত্ব বোধ থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। কিন্তু আমাদের পরিবারের যারা রাজনীতি করে নাই, স্বৈরাচারের সময় আমরা দেখেছি আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীর পরিবার বর্গকেও অত্যাচার করা হয়েছে, নির্যাতিত করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, শুধু যে রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে অত্যাচার নির্যাতন করা হয়েছে, গুম খুন করেছে তাই নয়, রাজনীতির বাইরেও বহু সাধারণ মানুষ যারা বিভিন্ন বিষয় প্রতিবাদ গড়ে তুলেছিলেন, বিভিন্ন বিষয় সোচ্চার ছিলেন, বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন স্বৈরাচারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধেও আমরা দেখেছি কিভাবে অত্যাচারের স্টিম রোলার তাদের উপরে চালানো হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা দেখেছি সেই সময়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেটি স্থানীয় নির্বাচন হোক, সেটি কোনো ট্রেড বডি ইলেকশন হোক, কোনো ইউনিয়নের ইলেকশন হোক, সেটি জাতীয় নির্বাচন হোক না কেন, অর্থাৎ প্রতিটি পর্যায়ে, সেটি মসজিদ কমিটি নির্বাচন থেকে শুরু করে, মার্কেট কমিটি নির্বাচন থেকে শুরু করে, সেটি স্থানীয় পর্যায়ে নির্বাচন থেকে শুরু করে জাতীয় পর্যায়ে নির্বাচন, প্রতিটি নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে চুরে গুড়মার করে দেওয়া হয়েছে। বরিশাল শেরেবাংলা
মেডিকেল সহ সারা দেশের স্বাস্থ্য খাত সংস্কারে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। ঢাকা বরিশাল কুয়াকাটা রুটে শুরু হয়েছে মহাসড়কের যান চলাচল। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। সোহাগ, আন্দোলনকারীরা কি বলছেন? সড়ক পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ। ৫ ঘন্টা পরে ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কের যানবাহন চলাচল শুরু হয়েছে আবার। তবে সড়কে কিন্তু প্রচণ্ড যানজট রয়েছে। দুই দিক থেকে কয়েক কিলোমিটার ব্যাপী যানজট সৃষ্টি হয়েছিল। তো আস্তে আস্তে সময় লাগবে এই যানজট শেষ হতে। তবে এই ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে কিন্তু সাময়িকভাবে। আলটিমেটাম দেওয়া হয়েছে ২৪ ঘন্টার। এই ২৪ ঘন্টার মধ্যে যদি সরকার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য উপদেষ্টা যদি বরিশালে এসে তাদের কথা না শুনে এবং দাবি মেনে না নেয়, তাহলে কিন্তু তারা আবার এই কার্যক্রম চালিয়ে যাবে, এমনটি ঘোষণা দিয়ে গেছে। একটা জিনিস জানিয়ে রাখি যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থার যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই সমস্যার সমাধানে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, অনিয়ম সহ নানা কিছুর কারণে কিন্তু ভুগছে সাধারণ মানুষ। এই সমস্যার সমাধানের জন্য কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছিল এখানকার যারা আন্দোলনকারী রয়েছে তারা। তারই অংশ হিসেবে কিন্তু আজকে এই ব্লকেট কর্মসূচি পালন করা হয়। গত 14 দিন যাবৎ, আজকে সহ 14 দিন যাবৎ এই আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছে বরিশালের শিক্ষার্থী এবং ছাত্র জনতা ব্যানারে। আজকে সহ গত কয়েকদিন যাবৎ ব্লকেট কর্মসূচি পালন করছে। আমরা এই ব্লকেট কর্মসূচি সবই ঠিকঠাকভাবে চলছিল। তবে শুরুতে সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে 11:30টার সময় যখন তারা কার্যক্রমটি ব্লকেট কর্মসূচি শুরু করে, তাদেরকে অনুরোধ করেছিল যানবাহন চলাচলে যেন বাধা দেয়া না হয়, কিন্তু সেই অনুরোধ না শুনলে তাদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এছাড়া শেষ মুহূর্তে এসে, অর্থাৎ বিকেল 4:30টার সময় যখন তাদের 4টার দিকে যখন তাদের ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করা হয়, তখন আমরা যেটা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যদের সাথে নিজেদের ভেতরে অভ্যন্তরীণ কোন্দল ছিল। জুনিয়র সিনিয়র সিগারেট খাওয়া, এগুলো নিয়ে কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের সৃষ্টি হয় এবং এটি নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেনাবাহিনী সেটিও নিবৃত্ত করেছে। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে, সেনাবাহিনী, পুলিশ এবং র্যাবের সদস্যরা আজকে সারাদিনই এখানে ছিল। এতটুকু ছিল বরিশালে যে ব্লকেট কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা, তার সবশেষ খবর। বরিশাল থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর বনশ্রীতে 2 জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি করার মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। একই সঙ্গে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ এই মামলার পলাতক 4 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গেল বৃহস্পতিবার প্রসিকিউশন এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে। আজ শুনানি করেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন তামিম। তিনি এ মামলায় সুনির্দিষ্ট 3টি অভিযোগ তুলে ধরেন। এতে বলা হয়, 19 জুলাই মোহাম্মদ নাদিম নামে একজনকে গুলি করে হত্যা করে পুলিশ। একই দিনে মায়া ইসলাম নামে আরও এক নারী পুলিশকে গুলিতে মারা যান। এ সময় তার 6 বছরের নাতির মাথায় গুলি লাগে। এছাড়া বনশ্রীতে ওই দিন পুলিশের গুলি থেকে বাঁচতে কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন নামে এক যুবককে গুলি করার অভিযোগও আনা হয়েছে 5 আসামির বিরুদ্ধে। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ছাড়া বাকি 4 আসামি হলেন ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি মোহাম্মদ রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মোহাম্মদ মশিউর রহমান, রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভুইয়া ও রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার। এদের মধ্যে কেবল চঞ্চল কারাগারে আছে। 6টি বেসরকারি ব্যাংক থেকে চাকরিচ্যুতির প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করে ভুক্তভোগীরা। বিক্ষোভের মুখে প্রায় 5 ঘন্টা বন্ধ থাকে পটিয়া উপজেলায় অন্তত 20টি ব্যাংকের কার্যক্রম। প্রতিবাদের সকাল থেকে চট্টগ্রামের পটিয়ায় সড়কে নামে বিক্ষুব্ধরা অবরুদ্ধ করে রাখেন উপজেলার 6টি সরকারি ও 14টি বেসরকারি ব্যাংকের শাখা ও এটিএম বুথ। শিল্প গ্রুপ এস আলমের নিয়ন্ত্রণে থাকা এসব ব্যাংক থেকে চাকরি হারিয়ে অনিশ্চয়তায় দিন পার করছেন দক্ষিণ চট্টগ্রামের অন্তত 5,000 ব্যক্তি। দীর্ঘ সময় ব্যাংক বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন গ্রাহকরা। বৈষম্য ও বঞ্চনার অভিযোগ তুলে চাকরি ফিরিয়ে পেতে দীর্ঘদিন ধরে কাজও করে যাচ্ছেন আন্দোলনকারীরা। এরপরে
প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার হলে বেলা 1টা থেকে স্বাভাবিক হতে থাকে ব্যাংকিং কার্যক্রম। আল আরাফা ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত 547 কর্মকর্তার উপর হামলার বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা। একই সঙ্গে তারা ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিলের দাবি জানিয়েছেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গেল 7 আগস্ট আল আরাফা ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে চাকরিচ্যুতদের শান্তিপূর্ণ আন্দোলনে ব্যাংক কর্তৃপক্ষের মদদে অর্ধশত নিরাপত্তাকর্মী হামলা চালায়। এতে অন্তত 20 জন আহত হয়। বক্তারা আরও দাবি করেন, এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ উল্টো বাদী হয়ে আন্দোলনকারীদের নামে মিথ্যা মামলা দায়ের করেছে। অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন বক্তারা। উল্লেখ্য, গেল 20 জুলাই ব্যাংকের বিভিন্ন শাখা ও উপশাখার 547 কর্মকর্তাকে আলাদা ইমেইলের মাধ্যমে চাকরিচ্যুত করে আল আরাফা ইসলামী ব্যাংক। আজকে প্রেস ব্রিফিং দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। যদি নিতে হয় তথ্য গোপন করে করদাতা শূন্য রিটার্ন জমা দিলে তা আইনত দণ্ডনীয় অপরাধ। এজন্য সর্বোচ্চ 5 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর। বলছে, করদাতার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন না করে এর কোনো একটি শূন্য অথবা সবকটি তথ্য শূন্য হিসেবে প্রদর্শন করলে তা সম্পূর্ণ বেআইনি এবং ফৌজদারি অপরাধ। করদাতার জমা দেয়া আয়কর রিটার্নে তার আয়, ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কিত সঠিক তথ্য প্রদর্শন না করে মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করলে বর্তমান আয়কর আইনের 312 ও 313 ধারা অনুসারে করদাতাকে 5 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। এতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে জিরো রিটার্ন দাখিল বিষয়ক কতিপয় ভ্রান্ত ধারণাপ্রসূত পোস্ট এনবিআরের নজরে এসেছে। 1 জুলাই থেকে 30 নভেম্বর পর্যন্ত ব্যক্তি শ্রেণীর করদাতারা বার্ষিক আয়কর বিতরণী বা রিটার্ন জমা দেন। সেখানে সারা বছরের আয় ব্যয়ের তথ্য দিতে হয়। দু 2025 সালের মধ্যে মূল্যস্ফীতি 5% নেমে আসবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। চলতি মাসেই ডিজিটাল ব্যাংক নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও জানান তিনি। সিপিডি আয়োজিত অন্তর্বর্তীকালীন সরকারের 365 দিন শীর্ষক সেমিনারে গভর্নর আরও বলেন, ইন্টারনেট ও স্মার্টফোনের দাম না কমলে ডিজিটাল লেনদেন বড় পরিসরে চালু সম্ভব নয়। এছাড়া ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আমি এখনো আশাবাদী যে আমাদের ইনফ্লেশন কমে আসবে, আমরা হয়তো 5-এর নিচে চলে যেতে পারবো বা এই ফিস্ক্যাল শেষের দিকে। এটা আমাদের প্রত্যাশা। আমাদেরকে স্টেবিলিটিটা আনতে হবে। আমাদের স্টেবিলিটি আর্থিক খাতে কেবল এসেছে, রাজনৈতিক খাতে তো এখনো আসে নাই, সিকিউরিটি সিচুয়েশনে তো এখনো আসছে। সবকিছু মিলিয়ে এখনই কেউ বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে এই প্রত্যাশা যদি কারো থাকে, আমি বলি সেটা কাজ। সামনে ইলেকশন, এই মুহূর্তে হয়তো বড় কেউ বিনিয়োগকারী আসতে চাইবে না, বিদেশি বিনিয়োগকারীরা আসতে চাইবে না। যে পরবর্তী সরকার যদি চেঞ্জ করে ফেলে বা কিছু করে, স্টক টু দ্য নেক্সট কথা, এটা স্বাভাবিক একটা। সিলেটের যুবদল কর্মী রনি হোসেন খুনের মামলায় এ পর্যন্ত কেউ আটক হয়নি বলে জানায় পুলিশ। গতকাল রাত 12:30টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার কদমতলা এলাকায় এই ঘটনা ঘটে। সিলেটের গোলাপগঞ্জ থানার ওসি জানান, রনির বন্ধু শেখ রাজুর সাথে তার পূর্ব বিরোধ ছিল, যার সূত্র ধরেই এক বন্ধু আরেক বন্ধুকে হত্যা করে। স্থানীয়রা জানান, হামলার পর তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হামলাকারীদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে নরসিংদীর সংবাদকর্মীরা। সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন করে সাংবাদিকরা। এ সময় গাজীপুরের ঘটনায় উদ্বেগ জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা দাবি জানানো হয়। এর আগেও যেসব সাংবাদিক নিপীড়ন ও হত্যার শিকার হয়েছে সেগুলোর বিচারও হয়নি অভিযোগ করেন বক্তারা। এ সময় গণমাধ্যম সংস্কার কমিশন নিয়ে আলোচনা করেন মানববন্ধনকারীরা। এছাড়া সাংবাদিকদের নিরাপত্তা চেয়ে মানববন্ধন করেন জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকরা। কুমিল্লায় 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। দুপুরে প্রকাশিত ফলাফলে 844 জনের গ্রেড পরিবর্তন করা হয়েছে। এছাড়া আবেদনকারীদের মধ্যে জিপিএ 5 পেয়েছে 67 জন। এ নিয়ে জেলায় মোট জিপিএ 5 ধারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9,969 জনে। আর অকৃতকার্যের মধ্যে পাশ করেছে 190 জন। চলতি বছর এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে পাশের হার ছিল 63.60। এবছর 1,67,572 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং 1,06,581 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন করে 35,531 জন। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ইসলামিক কমপ্লেক্সের কাজ দ্রুতই শুরু হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। দুপুরে কিশোরগঞ্জের পাগলা মসজিদ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় মসজিদের ফান্ডে বর্তমানে 90 কোটিরও বেশি টাকা রয়েছে বলে জানান তিনি। এর আগে নির্মাণাধীন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন ধর্ম উপদেষ্টা। পরে পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সে এক মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় মসজিদ ও মাদ্রাসায় নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়টি আলোচনায় উঠে আসে। সভায় জেলা প্রশাসন ও মসজিদ কমিটির সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। বর্তমান আধুনিক তুরস্কে বসফরাস প্রণালীর পাশে যে মসজিদগুলো আছে দৃষ্টিনন্দন মাল্টিপারপাস, ওইটার আদলে পাগলা মসজিদ কেন্দ্রিক একটা ইসলামিক কমপ্লেক্স গড়ে তোলা হবে। এই মুহূর্তে পাগলা মসজিদের অ্যাকাউন্টে 90,64,00,000 টাকা জমা আছে এবং 12 সদস্যীয় বিশিষ্ট কমিটি জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে ওনারা কাজ করে যাচ্ছেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় শুক্রবার আলাস্কায় পুতিন ও জেলেনস্কিকে সঙ্গে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে আপত্তি নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। এর আগে হাই ভোল্টেজ এ বৈঠকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপস্থিত না থাকার আপত্তি জানায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। যৌথ এক বিবৃতিতে একথা জানান যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি, পোল্যান্ড, ফিনল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়ন কমিশনের নেতারা। এছাড়াও পরিস্থিতি যাই হোক ইউক্রেনের পাশে রয়েছে বলেও তারা কিয়েভকে আশ্বস্ত করেছে। মূলত ইইউ নেতাদের দাবির মুখে যুক্তরাষ্ট্রের এর সিদ্ধান্ত, যদিও মস্কো ও কিয়েভের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। যুক্তরাজ্যে নিষিদ্ধ ফিলিস্তিনপন্থী সংগঠনের পক্ষে বিক্ষোভ চলাকালে 450-র বেশি সমর্থককে আটক করেছে পুলিশ। এছাড়াও পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও 7 জনকে। প্যালেস্টাইন অ্যাকশন নামে ওই সংগঠনের নিষিদ্ধ করার প্রতিবাদে শনিবার লন্ডনের ওয়েস্টমিনিস্টারের পার্লামেন্টে বিক্ষোভ করেন সংগঠনের সমর্থকরা। পুলিশের দাবি, বিক্ষোভের সময় নিষিদ্ধ সংগঠনের নামে লেখা প্লেকার্ড বহনের অপরাধে বিক্ষোভকারীদের আটক করা হয়েছে। যুক্তরাজ্যের সন্ত্রাস বিরোধী আইন অনুসারে নিষিদ্ধ এই সংগঠনের সদস্য হলে কিংবা এর পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করলে সর্বোচ্চ 14 বছরের সাজা হতে পারে। ইসরায়েলের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের প্রতিবাদে প্যালেস্টাইন অ্যাকশনের কিছু সদস্য রয়্যাল এয়ারফোর্সের একটি ঘাঁটিতে অনুপ্রবেশ করে কিছু উড়োজাহাজের ক্ষয়ক্ষতি করেছিলেন। এর জেরে গেল জুলাই মাসে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়। যুক্তরাজ্যে ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কাজ করে আসছে সংগঠনটি।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।